আমি বলতে চাচ্ছিলাম যে আগামীর বাংলাদেশের কিভাবে ভোট হবে এবং মানুষ কি তার সঠিক ক্যান্ডিডেটকে অথবা তার প্রতিনিধিকে বেছে নিতে পারবে কিনা বা ভোট দিতে পারবে কিনা, তাই ডাকসু নির্বাচনে প্রমাণ হবে। আপনারা আপনাদের জায়গা থেকে, স্টিল থেকে আপনার সঠিক প্রতিনিধিকে আপনি ভোট দিতে পারবেন কিনা, সেটাই হচ্ছে আগামী 9 সেপ্টেম্বরের দেখানোর বিষয় বা দেখার বিষয়। আজ আমরা বলবো, কাল আমরা তা করে দেখাবো, এটাই আমাদের যুবকদের প্রতিশ্রুতি। অন্যান্য রাষ্ট্রে যখন আমরা দেখি মানুষজন পারমাণবিক বোমা বানানোর জন্য চেষ্টা করতেছে, অন্যান্য রাষ্ট্র যখন দেখি তরুণরা তাদের বিভিন্ন টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছে, তখন আমরা সভাপতি আর সহসভাপতির নামে আমরা নোংরা রাজনীতিতে এখনো পড়ে আছি, যেটা বাংলার মানুষের জন্য সত্যিকার অর্থে দুঃখজনক। তার বাড়ি থেকে হুমকি দিয়ে আসা হয়েছে যে তোমার মেয়ে কেন ছাত্র দলের বিরুদ্ধে বলে, যাতে কোনোভাবে ছাত্র দলের বিরুদ্ধে না বলে। বললে সরকারি চাকরি হবে না, সামনে তোমরা কেউ থাকতে পারবে না, এ ধরনের হুমকি দিয়ে আসছে বাড়ি থেকে। তো এখন বুঝেন ছাত্রদল কতটা নিকৃষ্ট হলে পরে এসব কথা বলতে পারে। অতীতে ছাত্রলীগ যা যা করেছে তার চেয়ে অনেক গুণ বেশি করতেছে ছাত্রদল। আমি ভাই আপনাদের বিরুদ্ধে কথা বলতেছি না, আমি আপনাদের ভুলগুলো তুলিয়ে দিতে চাচ্ছি। আমার আবার সরকারি চাকরি করার কোনো ইচ্ছা নাই। আপনাদের এগেইনস্টে বললে আমার সরকারি চাকরি হবে না, কোন টেনশন নাই, নো টেনশন। কারণ আমি সরকারি চাকরি করতে ইচ্ছা নাই, আর ওই সরকারি চাকরি আমি করতে চাই না যে সরকার আমাদের জনগণের পাশে দাঁড়াতে পারে না, যে সরকার আমাদের জনগণকে, যে সরকারি চাকরিজীবী, যে পুলিশ, যে সেনাবাহিনী আমাদের সাধারণ মানুষের গায়ে কি করে গুলি বন্দুক ধরে, সেই সরকারি চাকরি মানুষ করতে চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এবার শিবিরের কয়েকজন প্রার্থী রয়েছে, তার মধ্যে নারী কয়েকজন প্রার্থী রয়েছেন। এদের মধ্য দিয়ে একজন নারীকে ছাত্র দলের একজন কর্মী তার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে যে ছাত্রদল সম্পর্কে তোমার মেয়ে কেন ভুল তথ্য, অথবা তোমার মেয়ে কেন তাদের সম্পর্কে কথা বলতেছে বা তাদের বিরুদ্ধে গিয়ে কেন কথা বলতেছে, এগুলো যদি অব্যাহত থাকে তাহলে তার চাকরি হবে না, অর্থাৎ সরকারি চাকরি হবে না, এমনটাই বুঝিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তো এখন বুঝেন ছাত্রদল কতটা নিকৃষ্ট হলে পরে এসব কথা বলতে পারে। অতীতে ছাত্রলীগ যা যা করেছে তার চেয়ে অনেক গুণ বেশি করতেছে ছাত্রদল। অর্থাৎ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আপনি কাকে বিপি বানাবেন, তা আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন। অতীতে এই গত ধরেন হচ্ছে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়টাতে ধরে এখন পর্যন্ত ছাত্র দলের যে ধর্ষণের যে সংখ্যাটা, আস্তাগফিরুল্লাহ, তারা হচ্ছে মানুষের নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কথা বলে, অথচ তারাই নারীদের ইজ্জত কি করে নষ্ট করে। তাহলে কি বুঝেন, শিয়ালের কাছে মুরগি বাগা দিবেন? আপনি শিয়ালের কাছে মুরগি বাগা দিবেন? আপনি যদি নির্বোধ হন তাহলে আপনি শিয়ালের কাছে মুরগি বাগা দিবেন। যারা নারীদেরকে সম্মান করতে জানে না, নারীদেরকে যারা ধর্ষণ করে, তারা নাকি আবার নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা ভিপি হবে, তারা এই করবে সেই করবে। আরে ভাই, আগে নিজের চরিত্র হেফাজত করুন, নিজের চরিত্র সঠিক করুন, ঠিক করুন, এরপরে না হয় আপনি আরেকজনের চরিত্রকে ঠিক করতে যান। আমরা 5 আগস্ট পূর্ববর্তী সময়টাতে যা দেখেছিলাম ছাত্রলীগ, আমি কথা দিয়ে রাখছি, যদি এই নব্য ফেরাউন যারা নতুন করে আবার ফ্যাসিজম কায়েম করতে চাচ্ছে, এরা যদি আবার বিপি হয় তাহলে সাদ্দামদেরকেও এরা পিছিয়ে চলে যাবে, আরো অনেক কিছু করে ফেলবে। এরা সাদ্দামের চেয়েও ভয়ঙ্কর হবে। সাদ্দাম হোসেনরা যা করেছে তার চেয়ে আরো অনেক গুণ বেশি করবে এদের লেসপন্সাররা আর কি। আমি ভাই আপনাদের বিরুদ্ধে কথা বলতেছি না, আমি আপনাদের ভুলগুলো তুলিয়ে দিতে চাচ্ছি। আমার আবার সরকারি চাকরি করার কোনো ইচ্ছা নাই। আপনাদের এগেইনস্টে বললে আমার সরকারি চাকরি হবে না, কোন টেনশন নাই, নো টেনশন। কারণ আমি সরকারি চাকরি করতে ইচ্ছা নাই, আর ওই সরকারি চাকরি আমি করতে চাই না যে সরকার আমাদের জনগণের পাশে দাঁড়াতে পারে না, যে সরকার আমাদের জনগণকে, যে সরকারি চাকরিজীবী, যে পুলিশ, যে সেনাবাহিনী আমাদের সাধারণ মানুষের গায়ে কি করে গুলি বন্দুক ধরে, সেই সরকারি চাকরি মানুষ করতে চায় না। অথচ যারা এবং সেখানে নিয়োগ ছিল তারাও আবার কি করছে, সেখান থেকে রিজাইন করেছে, চাকরি থেকে তারা কি চাকরিচ্ছন্ন হয়েছে, চাকরি থেকে বেরিয়ে আসছে, তারা সেই চাকরি করতে চায় না। সুতরাং আমাদেরকে সরকারি চাকরির ভয় দেখিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। সত্যকে জয় করার জন্য আমাদেরকে লড়াই সংগ্রাম করে যেতেই হবে ইনশাআল্লাহ। আবার যেন নতুন কোন ফেরাউন বা নতুন কোন ফ্যাসিজম এদেশে কায়েম না হয় এবং যেন কেউ যেন আবার নতুন স্বৈরাচার না হয়ে উঠতে পারে, সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। এক্ষেত্রে কোনো রকম কোনো ভুল করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা, আপনারা মেধাবী, আপনারা আপনাদের সঠিক প্রতিনিধিকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন, এবং যাকে আপনারা জয়যুক্ত করার পরে আপনাদের ক্যাম্পাস হবে নিরাপদ, নারীরা হবে নিরাপদ,
আপনারা তাদেরকে জয়যুক্ত করুন, না হলে অন্যথায় পুরা বাংলাদেশের মানুষের কপালে শনি আছে, পুরা বাংলাদেশের মানুষের কপালে আরো একটা কালো অধ্যায় রচিত হবে যদি আপনারা ভুল করেন। আমি বলতে চাই আপনারা সঠিক কাজ করুন, আপনারা আপনাদের সঠিক প্রতিনিধিকে আপনারা 9 সেপ্টেম্বর বেছে নিন, এবং যারা অপসংস্কৃতি এবং অপরাজনীতি এবং যারা ডাকসু চায় না তাদেরকে আপনারা লাল কার্ড দেখিয়ে আগামী নির্বাচনে আপনার সঠিক প্রতিনিধিকে আপনি বেছে নিতে কোনো রকম কোনো ভুল করবেন না, এটা আমি বিশ্বাস করি। এবং আমি মনে করি যে আপনারা বাংলাদেশের সব থেকে টপার স্টুডেন্ট, সব থেকে মেধাবী এবং পরিশ্রমী স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তাই আপনাদের দেখা দেখি অন্যান্য বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোও আপনাদের দেখা দেখি হবে, এবং আপনারা যেভাবে মূল্যায়ন করবেন সেভাবে অন্যান্য আপনাদের সিনিয়র অথবা জুনিয়র ছোট ভাইয়েরা তারা সেটাকে সেভাবে মূল্যায়ন করবে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই যুবকদের কণ্ঠ কেউ রুখে দিতে পারবে না, তারা আগামীর বাংলাদেশের বিপুল পরিমাণে একটা পরিবর্তন নিয়ে আসবে যা কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। অবশেষে আমরা দেখেছি যে অনেক ষড়যন্ত্র এবং অনেক সংঘাতের মধ্য দিয়ে সকল সংঘাত এবং ষড়যন্ত্রকে মেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু ইলেকশন তা 9 সেপ্টেম্বর হতে যাচ্ছে। কোনো সন্দেহ নাই, ইনশাআল্লাহ সব ঠিক থাকলে আগামী 9 সেপ্টেম্বর আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এই ক্ষেত্রে আমি মনে করে থাকি যারা ডাকসুর এই নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল, যারা এই ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেছিল, তাদেরকে ছাত্ররা লাল কার্ড দেখিয়ে তাদের সঠিক প্রতিনিধি বেছে নিতে তারা কখনোই দ্বিধাবোধ করবে না। কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশের সব থেকে মেধাবী স্টুডেন্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, বাংলাদেশের সব থেকে পরিশ্রমী স্টুডেন্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। তারা তাদের সঠিক প্রতিনিধি বেছে নেবেন এবং তারা জিতবেন, পুরো বাংলাদেশকে তারা জিতিয়ে ছাড়বেন। আর যদি আপনারা হেরে যান তাহলে পুরো বাংলাদেশ হেরে যাবে। আর একটা কথা, আপনাদের ভোটের মধ্য দিয়েই কিন্তু আগামী জাতীয় নির্বাচনের ভোটের অধিকার ফিরে আসতেছে। তাই আপনারা সঠিক প্রতিনিধিকে ভোট দেন এবং সঠিক প্রতিনিধি বেছে নিন যিনি আপনাদের মতো আপনার স্বপ্নের ক্যাম্পাসকে রঙিন করতে পারবে ইনশাআল্লাহ। মানুষজন এটাতে খুবই গুরুত্ব দিচ্ছে আসলে যে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আমাদের আগামী জাতীয় নির্বাচনের একটা সৌন্দর্য ফিরে আসবে বলে মানুষ মনে করে থাকে। বেসিক্যালি গত 17 বছর ধরে আমরা ভালো কোনো কিছু দেখি নাই। মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার কেড়ে নিয়েছে এক খুনি স্বৈরাচার। এখন আবার 17 বছর ফিরিয়ে আমরা নতুন এক বাংলাদেশে বসবাস করতেছি, যা 2024 জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি। আমাদের শহীদ ভাইদের এবং যারা ত্যাগ করেছেন আমাদের দেশের জন্য, তাদের বিনিময়ে আমরা একটা নতুন রাষ্ট্র পেয়েছি, যে রাষ্ট্রে এই প্রথমবারের মতো একটা ডাকসু নির্বাচন হতে যাচ্ছে অনেক বছর পর। তাই আমরা দেখেছিলাম 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছিল, তৎকালীন সময়ে বিপিনুরুল হক নূরের অধীনে তিনি ডাকসুতে জয় হয়েছেন। এখন অনেক বছর পর আবার 2025 সালে এসে ডাকসু নির্বাচন হচ্ছে। আমি মনে করে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা অনেক মেধাবী এবং বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। এই ক্ষেত্রে আমি আজকের কিছু কথা স্পষ্ট বলতে চাই যে আপনারা তরুণ, আপনাদের মধ্য দিয়ে আগামী বাংলাদেশের নতুন একটা সূর্যোদয় হবে ইনশাআল্লাহ এই নির্বাচনের মধ্য দিয়ে। আমরা জানি আপনাদের দিকে বাংলার পুরো মানুষ তাকিয়ে থাকে, বাংলাদেশের মানুষজন আপনাদের দিকে তাকিয়ে থাকে যে কখন কি হচ্ছে, কখন কি হবে, বাংলাদেশের মোড় কোন দিকে নিচ্ছে যাচ্ছে, রাজনীতির মোড়গুলো কোন দিকে ঘুরতেছে, তা ঢাবিয়ান স্টুডেন্টকে খেয়াল করলে বোঝা যায়। তাই আমরা নিঃসন্দেহে বলতে চাই আগামীর বাংলাদেশকে আপনারাই নতুন এক বাংলাদেশে রচিত করতে পারবেন, এটা আমরা মনে করে থাকি ইনশাআল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম যে আগামীর বাংলাদেশের কিভাবে ভোট হবে এবং মানুষ কি তার সঠিক ক্যান্ডিডেটকে অথবা তার প্রতিনিধিকে বেছে নিতে পারবে কিনা বা ভোট দিতে পারবে কিনা, তাই ডাকসু নির্বাচনে প্রমাণ হবে। আপনারা আপনাদের জায়গা থেকে, স্টিল থেকে আপনার সঠিক প্রতিনিধিকে আপনি ভোট দিতে পারবেন কিনা, সেটাই হচ্ছে আগামী 9 সেপ্টেম্বরের দেখানোর বিষয় বা দেখার বিষয়। তাই আমি বলতে চাই যে আপনি মেধাবী, আপনি যে তরুণ, আপনি চান যে আপনার ক্যাম্পাসকে, স্বপ্নের ক্যাম্পাসকে যেন আরো সুন্দর করে, আরো পাচ্ছের অক্সফোর্ড খ্যাত আমাদের সেই বিশ্ববিদ্যালয়কে আমরা চাই আরো সুন্দর করে গড়ে তুলতে। তাই আগামী 9 সেপ্টেম্বর আপনি আপনার সঠিক প্রতিনিধিকে বেছে নিন, যিনি কোনো দুর্নীতিবাজ না, যিনি কোনো টেন্ডারবাজ না, যিনি কোনো চাঁদাবাজ না, সেরকম একজন ক্যান্ডিডেটকে আপনি বেছে নিতে কোনো রকমের দ্বিধাবোধ করবেন না। আপনি এমন একজন লোককে ভোট দেন, এমন এক প্রতিনিধিকে আপনি বেছে নেন যে প্রতিনিধি আপনার সারা বছরের জন্য আপনার কাজে আসবে,
যে প্রতিনিধি আপনার পড়ালেখায় আপনাকে সাপোর্ট করবে, যে প্রতিনিধি আপনার দুঃখে সুখে আপনার পাশে থাকবে, ক্যাম্পাসের পাশে থাকবে, যে প্রতিনিধি ক্যাম্পাসকে মুখরিত করার জন্য, ক্যাম্পাসকে আরো উন্নত করার জন্য, ক্যাম্পাসের লাইব্রেরি, খাওয়া দাওয়া, অন্যান্য যত প্রাসঙ্গিক যত জিনিসপত্র আছে, ক্যাম্পাসের থাকা খাওয়ার হোস্টেল, যত বিভিন্ন ধরনের সিস্টেম আছে, সবগুলোর উন্নতি যে প্রার্থী করতে পারবে, যারা আশ্বাস দিয়েছে, আপনার তাদেরকেই প্রতিনিধি হিসেবে বেছে নিন। তারাও আপনাদের মতো স্টুডেন্ট, তবে তাদের মধ্যে কারা সবচেয়ে মেধাবী, কারা সবচেয়ে বেশি পরিচিত এবং হচ্ছে কারা সবচেয়ে গত 1 বছর ধরে কারা বেশি কাজ করে আসছে, তাদেরকে আপনারা বেছে নেবেন। এক্ষেত্রে আমি মনে করছি যে আপনারা কোনো ভুল করবেন না। আপনারা যদি ভুল করেন, পুরো বাংলাদেশ ভুল করবে। আপনারা যদি হেরে যান, তাহলে পুরো বাংলাদেশ হেরে যাবে। এই ডাকসু নির্বাচন থেকে আগামী নির্বাচনের সূচনা রচিত হবে, যে আসলে মানুষ তার সঠিক প্রতিনিধিকে ভোট দিতে পারবে কিনা, সে সুযোগ আছে কিনা, অথবা মানুষ তার বিবেক দিয়ে তার সঠিক প্রতিনিধি বেছে নিতে পারবে কিনা, তা আগামী 9 সেপ্টেম্বর দেখার বিষয় ইনশাল্লাহ। তাই আমার পক্ষ থেকে আমি সকল ক্যান্ডিডেট এবং সকল বিপি প্রার্থী, জিএস প্রার্থী, এই জিএস প্রার্থীদের জন্য শুভকামনা। আমার পক্ষ থেকে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। আপনারা যারাই জয় হয়ে আসুন, স্বপ্নের ক্যাম্পাসকে রঙিন করুন, আরো গত 17 বছরে যা হয়নি তার চেয়ে ভালো কিছু করুন। গত 17 বছরে তো আমাদের ক্যাম্পাসকে আমরা দেখেছিলাম যে একটি অস্থিতিশীল অঙ্গরাজ্যে পরিণত করিয়েছে। একটা রাজনৈতিক মানে এক তরফা একদলীয় রাজনৈতিক ক্যাম্পাসে তারা তাদেরকে সেরকম ভাবেই কাস্টমাইজ করে নিয়েছে। যাই হোক, অতীতের সকলগুলা ভেঙে এই প্রাতিষ্ঠানিক এটা শিক্ষা গ্রহণ করার জায়গা, একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আবার নোংরা রাজনীতি কিভাবে হয় আমার এটা বোঝা আসে না। যাই হোক, আমরা আবারও ফিরে পাবো আমাদের স্বপ্নের ক্যাম্পাসকে, আমরা আবার দেখতে পাবো আমাদের মেধাবী তরুণ ভাইয়েরা। এদেশের জন্য কাজ করুন, দেশের মানুষের জন্য কাজ করুন, দেশের হয়ে, দেশের মানুষের হয়ে লড়াই করুন। আপনাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আর রাষ্ট্রপতি তার বাপের নাকি জোরজাক মুল্লুকতার, মানে জোরজার মুল্লুকতার, এটা মানে হয়ে আসছে, দেশে এগুলো হয়ে যাচ্ছে। এগুলো এই রাজনীতির নামে অপরাজনীতি বন্ধ করতে হবে আমাদেরকে। এই রাজনীতির নামে অপরাজনীতি যেদিন বন্ধ হবে, যেদিন টেন্ডারবাজ ছাত্রবাজ বন্ধ হবে, সেদিন হয়তো আমরা সামরিক শক্তির দিকে এগিয়ে যেতে পারবো। সেদিন হতে পারবো আমরা সামরিক শক্তির দিকে সেরা 10-12 নাম্বার দেশের ভিতরে। এখন তো আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছি সেরা 5-এর ভিতরে, সেরা 10-10-এর ভিতরে। আর কি বলেন আপনি? এগুলা কি রেকর্ড? এগুলো রেকর্ড, দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটা তো আমাদের মানে লজ্জাজনক ব্যাপার। এগুলো আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার। আমরা চাই আগামী তরুণরা বাংলার রাষ্ট্রকে পরিচালনা করুক। আমরা চাই তরুণদের হাত ধরে আগামীর রাজনীতি পাল্টে যাক ইনশাআল্লাহ। আমরা চাই আগামী রাজনীতিতে এমন কিছু পরিবর্তন আসুক, যেখানে একদলীয় একতরফা কোনো রাজনীতি চলবে না, যেখানে একদলীয় ভাবে কোনো ওই যে কথাই আছে না, জোর যার মুল্লুকতার, এমন বিষয় যেন না ঘটে, এমন বিষয় যেন না হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেশের এসব নোংরা রাজনীতির নামে, মানে রাজনীতির নামে অপরাজনীতি যেটা হইতেছে দেশে, এসব কিন্তু সাধারণ মানুষ চায় না, জানেন? এগুলো সাধারণ মানুষ চায় না, এগুলো মানুষ দেখতেও চায় না। আমরা চাই শান্তি, আমরা চাই আমরা কিভাবে 2 বেলা 2 মুঠো ভালোভাবে খাইতে পারি, আমরা কিভাবে আমরা দেশ নিয়ে চিন্তা করি। বাট দেশ নিয়ে চিন্তা করতে যায়, মানে জনগণ নিয়ে চিন্তা করতে যায়, তোমাদের মধ্যে কাদা ছুড়ে মারামারি, গুম খুন আহাজারি, আমরা এগুলো করতে চাই না। আরে ভাই, আপনারা রাজনীতি দল, আপনারা তো আমাদের দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তো এগুলো করতেছেন। এখন এমন বিষয়টা এমন হয়ে গেল না যে আপনারা আমাদের সেবা করার জন্য আপনারা মারামারি করতেছেন, গুম করতেছেন। আমরা তো দেখতেছি কারা বেশি মারামারি করতেছে। আপনারা এগুলো বন্ধ করেন, আসেন ঐক্যবদ্ধ সমাজ গঠন করেন। আপনারা রাজনীতির দল যারা রয়েছেন, আপনারা এমন নয় যে একদলীয় ভাবে, আর আমরা দেখেছিলাম খুনি হাসিনার আমলে একদলীয় একতন্ত্র দিয়ে তারা কিভাবে দেশকে অস্থিতিশীল অঙ্গরাজ্যে পরিণত করেছে, কিভাবে তারা আইনাগর বানিয়েছে। আমরা সেগুলো হতে দেব না। আমরা চাই না কেউ একজন একদলীয় ভাবে সেগুলো করুক। আমরা চাই সকল রাজনৈতিক দল, যেমন এই যে প্রধান উপদেষ্টা কোন একটা প্রবলেমে পড়লে বা কোন একটা কারণে কোনো সমস্যা হলে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ডাকে। এখন আমরা চাই সেরকম একটা কিছু প্রয়োজন, প্রধান উপদেষ্টা মেয়াদ বাড়ানো হোক, অথবা এই সিস্টেমে এমন একটা কিছু সরকার গঠন করা হোক যেখানে সকল রাজনৈতিক দলগুলার মতামত থাকবে এবং সকল রাজনৈতিক দলগুলোর কিছু করার সুযোগ থাকবে। এমন একটা দেশ আমরা চাই। আমরা চাই না কোনো এক দল কোনো একেবারে নির্দলীয় ভাবে মানে দলীয় ভাবে তারা নিজেদের মতো করে দেশকে চালাক, এমন ভাবে আমরা কোনো কিছু চাই না। আমরা চাই এদেশে এমন ভাবে কিছু করা হোক। আরে ভাই, আমরা কি রাজনীতি নিয়ে আলোচনা করতেছি?
বাইরের রাষ্ট্রে যেখানে মানুষজন পারমাণবিক বোমা নিয়ে, মিসাইল নিয়ে, বিভিন্ন অত্যাধুনিক আধুনিক বোমা বিভিন্ন নিয়ে আলোচনা করতেছে, সেখানে তুমি নোংরা রাজনীতি পড়ে আসো। এটা তো বাঙালি হিসেবে আমাদের জন্য লজ্জিত, এটা তো আমার জন্য লজ্জার ব্যাপার। আমাদের সার্বিক কোনো, আমাদের শক্তিশালী সামরিক কোনো শক্তিশালী কোনো অবস্থান নেই। আর যদি কোনো এক রাষ্ট্র আমাদের উপর হামলা করে, প্রতিরক্ষা কোনো কিছু আছে? আমাদেরকে হাইপারসোনিক আকাশ ব্যবস্থা আছে? আমাদেরকে কি প্রতিরক্ষা প্রতিরোধ করার জন্য আরেকটা মিসাইল ছোড়ার মতো একটা মিসাইল আছে? কি আছে আমার দেশের? কি আছে? এগুলো আমাদের ভিতরে প্রশ্ন জাগে এবং আমরা বলি এগুলো তো থাকার কথা ছিল। আমাদের এই যে মেধাবী, এই যে ছাত্ররা, এই যে অনেক মেধাবী, ডক্টর ইউনূসকে 5 আগস্টের আগে কয়েকজনে চিনতো? উনি একজন কিন্তু নোবেল প্রাইজ জয় একজন মানুষ। তো উনি তো একজন মেধাবী। তোমার মতো হাসিনা আসবে যাবে, একজন ডক্টর ইউনূস হয়ে জন্মাতে পারবে না। আমরা চাই ডক্টর ইউনূস আপনাকে বসানো হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ সংস্কার করার জন্য, এবং আপনি রাষ্ট্রের সর্বোচ্চ সংস্কার করবেন এবং মানুষকে, এই সাধারণ মানুষের কথা শুনবেন এবং তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা, তাদের ইচ্ছা কি সেটা বোঝার চেষ্টা করবে। আর কে নির্বাচনের কথা বললো, কে কি বললো, সেগুলো তো শোনার টাইম নেই আপনার। মানুষ যদি আপনি যদি মানুষের কথায় কান দিতেন তাহলে আপনি এই পর্যন্ত আসতে পারতেন না। আপনি যে নোবেল প্রাইজ জয় হয়েছেন, আপনি যদি পাশের লোকে, পাশের লোকে কত কথা বলবে, অনেক দল এমন বলবে, আপনি যদি নির্বাচন ডিসেম্বরের ভিতরে না দেন আপনার পদত্যাগ করতে হবে, আপনাকে কি করতে হবে। আর রাষ্ট্রপতি তার বাপের নাকি? জোরজাক মুল্লুকতার, মানে জোরজার মুল্লুকতার, এটা মানে হয়ে আসছে দেশে এগুলো হয়ে যাচ্ছে। এগুলো এই রাজনীতির নামে অপরাজনীতি বন্ধ করতে হবে আমাদেরকে। এই রাজনীতির নামে অপরাজনীতি যেদিন বন্ধ হবে, যেদিন টেন্ডারবাজ ছাত্রবাজ বন্ধ হবে, সেদিন হয়তো আমরা সামরিক শক্তির দিকে এগিয়ে যেতে পারবো। সেদিন হতে পারবো আমরা সামরিক শক্তির দিকে সেরা 10-12 নাম্বার দেশের ভিতরে। এখন তো আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছি সেরা 5-এর ভিতরে, সেরা 10-এর ভিতরে। আর কি বলেন আপনি? এগুলা কি রেকর্ড? এগুলো রেকর্ড? দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি? ছি, এটা তো আমাদের মানে লজ্জাজনক ব্যাপার। এগুলো আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার। আমরা চাই আগামী তরুণরা বাংলার রাষ্ট্রকে পরিচালনা করুক। আমরা চাই তরুণদের হাত ধরে আগামী রাজনীতি পাল্টে যাক ইনশাআল্লাহ। আমরা চাই আগামী রাজনীতিতে এমন কিছু পরিবর্তন আসুক যেখানে একদলীয় একতরফা কোনো রাজনীতি চলবে না, যেখানে একদলীয় ভাবে কোনো জোর, ওই যে কথাই আছে না, জোর যার মুল্লুকতার, এমন বিষয় যেন না ঘটে, এমন বিষয় যেন না হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এগুলো হচ্ছে বিবেচনা করতে হবে আমাদেরকে। রাষ্ট্রের জন্য এমন কিছু করতে হবে, নেতা হও এমন যে তুমি রাষ্ট্রের জন্য করবা, মানুষ তোমার পাশে থাকবে। তুমি এমন নেতা হইও না যে 5 আগস্টের সময় তোমাকে পালাতে বাধ্য করবে জনগণ। তুমি এমন নেতা হইও না যে তুমি শাসক হইও, তুমি শোষক হইও না। এক কথাই স্পষ্ট, তুমি শাসক হইও, তুমি শোষক হইও না। যদি তুমি শোষক হও তাহলে 5 আগস্টের দিনের মতো তোমাকে হাসিনার মতো পালাতে এদেশের জনগণ বাধ্য করবে। এটাই হচ্ছে আমাদের কথা, এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা, যে এমন একজন নেতা চাই যার হাত ধরে পুরো দেশের রাজনীতি পাল্টে যাবে, যার হাত ধরে পুরো দেশের চিত্র পাল্টে যাবে। এমন কোন নেতা চাই না যে ছিলেটের পাথর চুরি করবে, এমন কোন নেতা চাই না যে রাতের আধারে, দিনের ভোট রাতের আধারে করবে এবং মানুষকে জিম্মি করবে, মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার কেড়ে নেবে। আমরা এমন নেতা চাই যে আমাদের হয়ে কথা বলবে, যে আমাদের হয়ে লড়াই করবে। এমন একজন নেতা চাই। সে কে হবে? সে তরুণদের হবে নাকি সে রাজনীতিবিদদের মধ্যে দিয়ে হয়ে হবে? আমরা সেটা দেখতে চাই না। তবে আমরা এমন একজন নেতা চাই, আর সেটা করার সুযোগ ডক্টর ইউনূসের রয়েছে, কারণ আপনাকে বসানো হয়েছে। ন্যূনতম সংস্কার করবেন এবং সঠিক একটা সুস্থ নির্বাচন দিবেন, যে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তার সঠিক প্রতিনিধিকে বেছে নিতে পারবে। এটা আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ। আজ আমরা বলবো, কাল আমরা তা করে দেখাবো, এটাই আমাদের যুবকদের প্রতিশ্রুতি। অন্যান্য রাষ্ট্রে যখন আমরা দেখি মানুষজন পারমাণবিক বোমা বানানোর জন্য চেষ্টা করতেছে, অন্যান্য রাষ্ট্র যখন দেখি তরুণরা তাদের বিভিন্ন টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছে, তখন আমরা সভাপতি আর সহসভাপতির নামে আমরা নোংরা রাজনীতিতে এখনো পড়ে আছি, যেটা বাংলার মানুষের জন্য সত্যিকার অর্থে দুঃখজনক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি একজন সাধারণ তরুণ, কিন্তু আমি চাই বাংলার রাজনীতি বদলায়, কারণ এই রাজনীতি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। এই রাজনীতি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য। এই রাজনীতির নামে যারা অপরাজনীতি করবে তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিবাদ করতে হবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। আমি জানি এটা আমার একার কাজ নয়, আপনাদের কণ্ঠই আমার কণ্ঠ, আমার কণ্ঠই আপনাদের কণ্ঠ। তাই এখন থেকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট এবং নতুন নতুন প্রতিবাদের ভিডিও আসবে দা ইয়াসিন শোতে।
আমরা আমাদের কণ্ঠ দিয়ে আগামীর রাজনীতি পাল্টে দেব ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলের মূল থিম হবে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আলোচনা এবং মানুষের সংগ্রাম এবং মানুষের কথা বলার অধিকার নিয়ে আলোচনা, এবং নতুন প্রজন্মের চিন্তা ভাবনাকে পাল্টে দেওয়ার জন্য আমি এখন থেকে প্রতিনিয়ত চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এর রাজনীতি আমরা এমন পর্যায়ে নিয়ে গেছি যেখানে মানুষ এখন প্রতিহিংসার প্রতিশ্রুতির রাজনীতিতে মানুষ এখন বিভক্ত হয়ে যাচ্ছে। অন্যান্য রাষ্ট্রে যখন আমরা দেখি মানুষজন পারমাণবিক বোমা বানানোর জন্য চেষ্টা করতেছে, অন্যান্য রাষ্ট্র যখন দেখি তরুণরা তাদের বিভিন্ন টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছে, তখন আমরা সভাপতি আর সহসভাপতির নামে আমরা নোংরা রাজনীতিতে এখনো পড়ে আছি, যেটা বাংলার মানুষের জন্য সত্যিকার অর্থে দুঃখজনক। তাই আমরা এখন থেকে নতুন রাজনীতি কিভাবে বাংলাদেশে আনা যায় এবং কিভাবে প্রতিবাদ করা যায় সেই চেষ্টা এখন থেকে আমাদের অব্যাহত থাকবে। এটাই আমাদের উদ্দেশ্য ইনশাআল্লাহ। এই যুবকদের কণ্ঠ কেউ রুখে দিতে পারবে না। এই যুবকরাই আগামীর বাংলাদেশের রাজনীতি পাল্টে দিবে, যা মানুষ অতীতে কখনো কল্পনা করতে পারে নাই। স্টুডেন্টরা কি করতে পারে তা ৭১ও দেখিয়ে দিয়েছে, ভাষা আন্দোলনে দেখিয়ে দিয়েছে, তা আবার 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে দেখিয়ে দিয়েছে যে 17 বছরের ফ্যাসিস্ট হাসিনাকে কিভাবে তারা পতন করিয়েছে। তা অতীতে যারা পারে নাই তারা ছাত্ররা এই অভ্যুত্থানে তা করিয়ে দিয়েছে। তাই ছাত্রের অধিকার, ছাত্রদের অঙ্গীকার কেউ যেন অস্বীকার না করতে পারে, এখন থেকে সেই চেষ্টাই আমি করব, এবং কেউ যেন অপর রাজনীতি না করতে পারে, এই দেশকে নিয়ে যেন কেউ আর বানচাল না করতে পারে, এদেশের অর্থ সম্পদ মানুষের সাথে যেন কেউ বেইমানি না করতে পারে, সেটারই সংগ্রাম এখন থেকে শুরু হবে। আজ আমরা বলবো, কাল আমরা তা করে দেখাবো, এটাই আমাদের যুবকদের প্রতিশ্রুতি। তাই আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ সমাজ গড়ে আগামীর বাংলাদেশকে এক নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি। ইনকিলাব জিন্দাবাদ।